তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। 23 সালের এপ্রিল মাসে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিল। 36 জুলাই বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের দাবি ছিল যে এই প্রেসিডেন্ট থাকবেন না। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। সকালে নিশ্চিত করেছিলাম যে আজকেই রাষ্ট্রপতি বিদায় নিচ্ছেন, অবশেষে সেটাই হলো, সেটা আপনারা সবাই জানেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন বিকেল 5টায়। এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে স্পিকার নিশ্চিত যখন করছেন, তখন নতুন প্রশ্ন যেটা জাগছে সেটা হচ্ছে যে এরপরে কি? রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এরপরে কি মামলা, গ্রেপ্তার, গৃহবন্দী, কোনটা? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকে আমরা বারবার দাবি করেছিলাম যে রাষ্ট্রপতির দায়িত্বে চুপ্পু আছে, চুপ্পুকে সরে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে পদত্যাগ করল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি আজকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের কারণ এবং তার পদত্যাগ নিয়ে কি বলল বিরোধী দল জামায়াতের আমির? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেটি দেখার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে ভিডিওতে। জামায়াত ইসলামের আমির নেতা শফিকুর রহমান তিনি বলেছেন যে স্বৈরাচারের কালো অধ্যায়ের পতন হলো আজকে। কী কারণে তিনি পদত্যাগ করেছেন সেটি জানার বিষয় দরকার নেই, সেই বিষয়ে জানার কোনো আগ্রহ নেই জামায়াত ইসলামের। সরকারকে ধন্যবাদ দিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং একই সাথে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর অনুরোধ জানিয়েছে আমাদের জামায়াতের আমির। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি জামায়াতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া জানানো হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে, সেটা শুনি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। 23 সালের এপ্রিল মাসে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিল। 36 জুলাই বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের দাবি ছিল যে এই প্রেসিডেন্ট থাকবেন না, কারণ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। এই জন্য তখনই একটা দাবি উঠেছিল যে তাকে দায়িত্ব থেকে সরে যেতে হবে। এমনকি যুবকদের একটা অংশ তখন বঙ্গভবনের সামনে গিয়ে এই দাবি উত্থাপন করেছিল। যদিও ওই অংশের এই পদক্ষেপের সাথে আমরা সরাসরি ছিলাম না। এরপরে আপনারা জানেন যে 5 আগস্ট রাষ্ট্রপতি ভবনে যে মিটিংটা হয়েছিল, 3 বাহিনীর প্রধান ছিলেন, রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ছিলেন, আমরা ছিলাম। সবগুলা দল না থাকলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলের নেতৃবৃন্দ ছিলেন এবং সিভিল সোসাইটিরও 2-1 মেম্বার ছিলেন। সেদিনকার আলাপ আলোচনায় অনেকগুলা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পরামর্শের আলোকেই মধ্যরাতে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু আমরা অবাক হলাম। পরবর্তী বছর অর্থাৎ 25 সালের প্রথম ভাগে একটি জাতীয় দৈনিকের একজন সম্পাদকের সাথে
তিনি কথা বলতে গিয়ে, সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি পুরো বিষয়টাকে অস্বীকার করলেন। পুরো উল্টা একটা ন্যারেটিভ তিনি নিয়ে আসলেন। তিনি বললেন যে তিনি কোনো পদত্যাগপত্র দেখেনি নাই। তাহলে সেদিন বাংলাদেশের 12 কোটি মানুষের সামনে তিনি যে বক্তব্যটা দিলেন, সেখানে তিনি মিথ্যাচার করেছেন। অথবা সেদিন যদি তিনি সঠিক বলে থাকেন, তাইলে পত্রিকার সাথে যখন তিনি ইন্টারভিউ দিতে গিয়েছেন তখন তিনি মিথ্যাচার করেছেন। পরস্পর বিরোধী, সম্পূর্ণ পরস্পর বিরোধী দুইটা জিনিস তো সঠিক হতে পারে না। আমি সেই দিনই আমার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলাম যে দুইটার যে কোনো একটা মিথ্যা হবে। যদি একটাও মিথ্যা হয়, যে কোনো একটা, তাহলে প্রেসিডেন্ট তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পজিশনে থেকে তিনি মিথ্যাচার করতে পারেন না। আমি বলেছিলাম যে তিনি এখন আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমি বলেছিলাম তার জন্য উত্তম হবে নিজ থেকে সরে যাওয়া। তিনি যাননি। বর্তমান সরকারও তাকে সরায়নি, বরঞ্চ যে মানুষটা স্বৈরাচারের দূষর ছিলেন তাকে সরকার রেখে দিল এবং জোর করে তাকে দিয়ে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে আমাদেরকে ভাষণ শোনানোর কসরত করা হলো। আমরা বিরোধী দল তার প্রতিবাদ করলাম। আমরা বললাম যে এমন কাউকে সংসদে ভাষণ দেওয়া ব্যবস্থা করা উচিত হবে না যিনি স্বৈরাচারের দূষর ছিলেন, যিনি গণহত্যার সাক্ষী নন, সহযোগী ছিলেন। কিন্তু সরকারি দল তাই করল। আমরা সংসদ থেকে ওয়াকআউট করলাম। আমরা ওয়াকআউট করে বের হয়ে আসলাম। তারা শুনলেন। তারপরে এই সংসদে আমরা অবাক হয়ে দেখলাম যে 300 সদস্যের মধ্যে, অবশ্য 300 তখন ছিলেন না, 298 ছিলেন। 298-এর মধ্যে 5 জন মানুষও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাননি তাদের বক্তব্যে, কারণ তিনি সেই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত না। সরকারি দল সন্তোষ প্রকাশ করলো যে হাসিনার নিয়োগ দেওয়া প্রেসিডেন্টকে মুখ দিয়ে আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলাতে পেরেছি, এটাই আমাদের বিজয়। জনগণ এটা পছন্দ করেন। শেষ পর্যন্ত আজকে তিনি পদত্যাগ করলেন। ইতিমধ্যে জাতীয় সংসদের 2টি সেশন শেষ হলো, উদ্বোধনী সেশন এবং বাজেট সেশন। আগামী 20 সেপ্টেম্বর আবার আমরা আশা করছি জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে, ইনশাআল্লাহ, 3য় অধিবেশন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তিনি কি কারণে পদত্যাগ করেছেন এই বিষয়ে আমাদের কোনো আগ্রহ নাই, কারণ আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমরা অস্থায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করি। সংবিধান অনুযায়ী 90 দিনের ভিতরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তো যেহেতু এর ভিতরে এই সংসদ অধিবেশন হওয়ার কথা রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়াই হয়তোবা সেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় আসলে আমাদের ভূমিকা কী হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। সকালে নিশ্চিত করেছিলাম যে আজকে রাষ্ট্রপতি বিদায় নিচ্ছেন, অবশেষে সেটাই হলো, সেটা আপনারা সবাই জানেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলেন বিকেল 5টায়। এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে স্পিকার নিশ্চিত যখন করছেন, তখন নতুন প্রশ্ন যেটা জাগছে সেটা হচ্ছে যে এরপরে কি? রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এরপরে কি মামলা, গ্রেপ্তার, গৃহবন্দী, কোনটা?
কারণ রাষ্ট্রপতি খুব স্বাভাবিকভাবে পদত্যাগ করেননি, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এটা এখন ওপেন সিক্রেট। এবং ওই লন্ডন সফরে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথোপকথনের কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা আর রাগ ঢাক করার কিছু নেই, যদিও বিএনপির তরফ থেকে এই ব্যাপারটা তো আর বলা হবে না, সেটা তো রাজনৈতিক কৌশল, খুবই স্বাভাবিক। এটা বলাটা বোকামি। কিন্তু প্রশ্ন জাগছে যে এরপরের স্টেপ কি? স্পিকারও আজকে সেরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আজকে যখন নিশ্চিত সবাই আমরা জানি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজকেও দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাষ্ট্রপতির মানে এই পদত্যাগের গুজবে কান দেওয়ার দরকার নেই। কেন এই ধরনের মন্তব্য তিনি করছেন সেটাও বেশ মজার এবং হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। চলুন একটু আলোচনা করে দেখি রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়া কি বলছে, রাষ্ট্রপতি পদত্যাগপত্রে এক্স্যাক্টলি কি লিখলেন, স্পিকার রাষ্ট্রপতিকে নিয়ে কি বক্তব্য দিলেন এবং এর পরের স্টেপ কি, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরের স্টেপ কি হতে চলেছে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত হয়েছে, আমরা সবাই জানি। বিকেল 5টায় তিনি পদত্যাগ করেছেন বলে স্পিকার নিশ্চিত করেছেন, সংবাদ সম্মেলনও করেছেন এবং স্পিকার সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই ঘোষণাও দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে অবশ্য শপথের প্রয়োজন হয় না, সংবিধানে সেই অপশন রয়েছে। স্পিকার অটোমেটিকলি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে যাবেন কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, এবং স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার হিসেবে অ্যাক্ট করবেন যতদিন পর্যন্ত না স্পিকার সংসদে ফিরে আসেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়, অথবা বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই যদি ফাইনালি রাষ্ট্রপতি নির্বাচন করা হয় আগামী সংসদে, তাহলে নতুন স্পিকার আসবেন একজন, অথবা ডেপুটি স্পিকারকেই স্পিকার করা হবে, নতুন ডেপুটি স্পিকার আসবেন। সেটা প্রক্রিয়াগত ব্যাপার, একেবারে সাংবিধানিক ব্যাপার। রাষ্ট্রপতি পদত্যাগপত্রটা আপনারা একটু দেখে নিন। সেই পদত্যাগপত্রে তিনি এক্স্যাক্টলি যেটা লিখলেন বেশ বড়, কিন্তু নিজের অসুস্থতার কথা যেটা লিখলেন সেটা হচ্ছে যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়, কথা বলেছেন। স্পিকারও এই ব্যাপারটা উল্লেখ করেছেন। স্পিকার যখন সংবাদ সম্মেলন করলেন তখন মজার ব্যাপার হচ্ছে যে তিনি বললেন যে ফ্যাসিস্ট সরকার তাদের নির্বাচিত রাষ্ট্রপতি হলেও আমরা দেখেছি নির্বাচনের পরে বর্তমান নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা, সমর্থন সব কিছুই রাষ্ট্রপতি দেখিয়েছেন। এরকম কথা বলে স্পিকার মানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে এক ধরনের প্রশংসার বাণী শোনালেন। কিন্তু যখন প্রশংসার বাণী শোনালেন তখন সাংবাদিকরা একটা উদ্ভট প্রশ্ন করেই বসেছেন যে রাষ্ট্রপতিকে এরপরে গ্রেপ্তার করা হবে, তার নামে মামলা দেওয়া হবে। স্পিকার বলেছেন যে ভাই অযথা অন্যরকম প্রসঙ্গ টেনে আনবেন না, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, আমি তো বলেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারের উপরে শ্রদ্ধা, সম্মান এগুলো বজায় রেখেছেন, আমি তো প্রশংসাই করেছি, আবার এই প্রশ্ন তো আসার দরকার নেই। তার মানে স্পিকার যিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি এক ধরনের পজিটিভ কথাই বললেন শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। যখন এই কথা বলছেন তখন আমরা স্পিকার রাষ্ট্রপতির দপ্তরে গিয়ে যে দেখা করেছেন, প্রয়োজনীয় স্বাক্ষর করেছেন, এরকম একটা ছবি আমাদের হাতে এসেছে, সেই ছবিটা দেখে নিতে পারেন, যেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তখন পর্যন্ত যিনি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তার আসনে, পাশের আসনে স্পিকার বসে প্রয়োজনীয় সই স্বাক্ষর করছেন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য। এই ব্যাপারগুলো আমরা দেখছি এবং এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে আন্তর্জাতিক গণমাধ্যমেও এটা ফলো করে প্রচার করা হচ্ছে। রয়টার্সের এই খবরটা দেখে নিতে পারেন। রয়টার্স বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 76 রিজাইন্স চিটিং হেলথ কনসার্ন, স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। আল জাজিরার সংবাদটা দেখে নিতে পারেন। বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন রিজাইন্স, এই আল জাজিরা কিংবা রয়টার্স সহ বিশ্ব গণমাধ্যমে এটা গুরুত্বপূর্ণ খবর হিসেবে প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমেও এটা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের গত 2 বছরে যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, তাতে বাংলাদেশ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা বড় সাবজেক্ট হয়েছে। সেই কারণেই রাষ্ট্রপতির এই পদত্যাগটা বিশ্ব গণমাধ্যমে, এমনকি রয়টার্সের ওয়েবসাইটে যখন এই ভিডিও করার আগে পর্যন্ত চেক করি তখন পর্যন্ত রয়টার্সের ওয়েবসাইটে রাষ্ট্রপতির এই পদত্যাগ ইস্যুটা কিন্তু তাদের লিড নিউজ ছিল, এতটাই গুরুত্ব তারা দিয়েছে।
এই ব্যাপারগুলো রাষ্ট্রপতির পদত্যাগ তো হয়েছে, এবার তিনি গুলশানের বাসায় উঠে পড়েছেন সম্ভবত। গণমাধ্যমে দেখলাম গুলশানের বাসায় নতুন টেলিফোন লাইন যুক্ত করা হচ্ছে এবং রাষ্ট্রপতি অন্তত আগামী 1 বছর এসএসএফ নিরাপত্তা পাবেন, আজীবন অনেক সুযোগ সুবিধা পাবেন। এই ব্যাপারগুলো তো রয়েছে, এগুলো সাংবিধানিক ব্যাপার, কিন্তু মূল যে ব্যাপার, স্পিকারকে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রাষ্ট্রপতির ব্যাপারে কি করা হবে? আমরা দেখছি যে বিরোধী দল থেকে, এনসিপি থেকে তাকে গ্রেপ্তার করতে হবে এরকম দাবি জানানো হচ্ছে। শুধু পদত্যাগে কাজ হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। ভাই, আপনারা তো তাকে সরিয়ে দেওয়ার কিংবা বঙ্গভবনে মব করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু সাংবিধানিক কারণেই তো আপনারা সরিয়ে দিতে পারেননি, কারণ তখন বিএনপি এটার বিরুদ্ধে অবস্থান করেছিল, সেনাবাহিনীর দৃঢ় অবস্থান ছিল, কারণ সাংবিধানিক সংকট সৃষ্টি করে দেশটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা ছিল সেই চেষ্টা তখন রুখে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতিকে মানে এসএসএফ নিরাপত্তা থাকা অবস্থায় একটা সাংবিধানিক পোস্টের মানুষকে ইচ্ছা করলেই যা খুশি তাই করা যায় কিনা সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি এই প্রশ্ন তো রয়েছেই যে তার বিরুদ্ধে মামলা হবে কিনা, কারণ বহু মানে অপশন তো খুঁজে পাওয়া যাবে। যেমন একটা বড় অপশন হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করা, তার কর্মকাণ্ডকে বৈধতা দেয়া, এই একটা অভিযোগ তো অন্তত আনা যেতেই পারে। আবার এমনটাও তো দেখেছি যে বহু মামলা হয়েছে এরকম যে ওই শহরেই যে ব্যক্তি নেই তার নামে ওই শহরে কোনো একটা হত্যাকাণ্ডের মামলা দেওয়া হয়েছে যে তিনি গিয়ে মেরেছেন। এমনকি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামেও এরকম মামলা রয়েছে যে 80 বছরের বেশি বয়স্ক একজন বৃদ্ধ, যিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, তিনি বন্দুক নিয়ে ঠিকঠাকভাবে মানে মানুষকে মেরেছেন, ছাত্র জনতাকে মেরেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। সুতরাং শাহাবুদ্দিনের বেলায় সেরকম ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু ছিল না যদি সময়টা থাকতো ডক্টর ইউনূসের মেটিকুলাস শাসনামল। এখন যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আছে, সেহেতু তারা গণতান্ত্রিক ভাষাটা বুঝবে যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, কোনটা করলে বিশ্বে একটা মেসেজ চলে যাবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটছে এখানে। তবুও প্রশ্ন থেকে যায় যে মামলা হলো না, ঠিক আছে, গ্রেপ্তার করা হলো না, তাও ঠিক আছে, তাহলে কি তাকে এক ধরনের গৃহবন্দী করে রাখা হবে, নাকি চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দেয়া হবে? সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে। আমরা দেখেছি যে আজকেই পদত্যাগ করছেন এই খবরটা আরও একদিন আগে নিশ্চিত করেছিলেন ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। তার ওই কথাটাই আজকে মানে প্রমাণিত হয়ে গেল যে তিনি অথেন্টিক খবর দিয়েছেন এবং তার অথেন্টিক সোর্স ছিল। তিনি আজকে বলছেন ফেসবুকে যে কথা, সেটা হচ্ছে যে এর পরে, ফেসবুক না, একটা অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলছেন যে এর পরের স্টেপ হতে পারে তাকে গৃহবন্দী করা। সেই পথে কি এগোবে সরকার? কারণ তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। হয়তো সেটা আরও অনেক দূর গড়ালে সরকারের জন্য সেটা বিপজ্জনক হতে পারত, এটা বুঝেই সরকার তাকে তড়িঘড়ি করে সরিয়ে দিয়েছে। কারণ এই পদটা খুবই সেন্সিটিভ পদ, এই পদের থেকে হয়তো তেমন কিছুই করা যায় না, কিন্তু অনেক কিছুই করা যায় যে রিস্ক বিএনপি নিতে চায়নি। দর্শক, এরপরের স্টেপ আপনার কি মনে হয়? তাকে কি মোটামুটি মোটা দাগে গৃহবন্দী করে রাখা হবে যেন বাইরের যোগাযোগ কিংবা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের ব্যাপারগুলো তিনি করতে না পারেন? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর থেকে আমরা বারবার দাবি করেছিলাম যে রাষ্ট্রপতির দায়িত্বে চুপ্পু আছে, চুপ্পুকে সরে যাওয়ার জন্য। এখন আমরা যখন দাবি করেছিলাম চুপ্পুকে সরে যেতে হবে, এটার কারণ আসলে কি ছিল? প্রধানতম কারণ ছিল হচ্ছে যে ফ্যাসিবাদের যে দারোয়ান বরকন্তাজ যারা যারা আছে বিভিন্ন জায়গায় জায়গায়, এই পিলারগুলোকে একসাথে বিদায় করে দেওয়া। তা না হলে যেটা যায় যে ফ্যাসিবাদের যে চিহ্নগুলো থাকে, এরা বিভিন্ন জায়গা থেকে ক্ষমতার অপারেশন, অপব্যবহার যা যা করা দরকার সেগুলো তারা করতে পারে। আমাদের মনে আছে যে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাহেব চুপ্পুর সাথে গিয়ে দেখা করেছেন, একটা ইন্টারভিউ নিয়েছেন কাইন্ড অফ, এবং চুপ্পু নিজেও একাধিকবার বিদেশি বিভিন্ন সংস্থাকে ইন্টারভিউ দিয়েছে। সেখানে কিন্তু সে বারবার বলেছে যে হাসিনার কোনো পদত্যাগপত্র সে পায় নাই, সে দেখে নাই এটা, এবং এটা ইন্টারভিউ আকারে মানব জমিনে ছাপানো হয়েছে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে, তাকে কোনো বিষয়ে জানানো হয় না, তাকে বের হইতে দেওয়া যায় না, কোনো প্রোগ্রামে তাকে দাওয়াত দেয় না, বিভিন্ন ক্রয়পত্র জাতীয় দিবসে ছাপানো হলে তাকে তার নামে যে বাণী যাওয়ার কথা সে বাণীগুলো দেওয়া হয় না। মানে মোটা দাগে যে তাকে রাষ্ট্রীয় যে প্রোটোকল তাকে দেওয়ার কথা সেটা সাফিসিয়েন্টলি দেওয়া হয় না।
কিন্তু আমরা সেই সময় দেখলাম যে বিএনপির কারণে মূলত তারা চুপ্পুকে সরাতে পারেনি। কারণ বিএনপি বারবার বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা, রাষ্ট্র এত অস্থির হয়ে যাবে, এটার প্রয়োজন নাই, এগুলো সেগুলো। এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি একই যুক্তিগুলো বিএনপির মুখ থেকে বারবার এসছে। ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, ব্যবসা চেতনা, তারপরে চুপ্পু, এই বিষয়গুলোর ব্যাপারে তাদের পজিশনটা প্রায় আওয়ামী লীগের কাছাকাছি। তো যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে চুপ্পুকে সরিয়ে দেওয়া দরকার। সরানো হলে আসলে কি করা দরকার? প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতি থাকার কারণে তার ব্যাপারে অনেকগুলো প্রিভিলেজ কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ আছে। একটা অভিযোগ হচ্ছে দুর্নীতির, যে সে যখন জজ ছিলেন, জুডিশিয়ারিতে ছিলেন, তার সহকর্মীরা অনেকেই বলেছেন যে খুবই দুর্নীতিবাজ বিচারক ছিল এবং সেটা তদন্ত হওয়া দরকার, কথা আসলে সত্য কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে যে দুদকের যখন কমিশনার ছিলেন খুবই দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন এবং তাকে বস্তা ভরে টাকা দিয়ে আসছে, এমন লোকজন আমাদেরকে বলেছে যে আমরা নিজ হাতে বস্তা বস্তা টাকা দিয়ে আসছি তাকে। এই লেভেলের দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন। এখন এইটা সিরিয়াসলি তদন্ত হওয়া দরকার যে আসলে এইরকম একটা খারাপ মানুষ যদি হয়ে থাকে, তার আসলে রাষ্ট্রপতি হওয়ার সে যোগ্য কিনা, তাকে এই মানের একটা খারাপ লোককে রাষ্ট্রপতি করা যায় কিনা আইনগতভাবে এবং নৈতিকভাবে। দ্বিতীয়ত হচ্ছে তার ব্যাপারে একটা বড় অভিযোগ হচ্ছে এস আলমের যত কর্মকাণ্ড আছে এগুলোর বৈধতা দেয়া, ব্যাকডোরে সাহায্য করা। ইভেন এস আলম যখন ইসলামী ব্যাংক দখল করলো ডিজিএফআই এবং শেখ হাসিনা সবাই মিলে, তখন কিন্তু এস আলম তাকে এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসে ইসলামী ব্যাংকে ডাইরেক্টর করে। তো এস আলমের এই যে বিশাল বিশ্বজুড়ে তার যে দুর্নীতির সাম্রাজ্য, এই লুটপাটের সাম্রাজ্য, মাফিয়াতন্ত্রের সাম্রাজ্য, এখানে আসলে তার কতটুকু স্টেক আছে, তার কতটুকু ভূমিকা আছে। তৃতীয়ত তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে সে ভিন দেশের নাগরিকত্ব অথবা রেসিডেন্সি সে নিয়েছে। মালয়েশিয়া, দুবাইতে তার সম্পত্তি আছে এবং তার ওখানে রেসিডেন্সি আছে। যদি সেটা থেকে থাকে সেটা ইনভেস্টিগেট করা দরকার যে আসলে এটা সত্যতা কতটুকু এবং এই টাকা আসলে উনি কীভাবে পেয়েছেন। আপনারা সবাই জানেন যে মালয়েশিয়াতে অথবা দুবাইতে সম্পত্তি কিনতে গেলে, রেসিডেন্সি কিনতে গেলে আপনাকে অনেক টাকা ওখানে ইনভেস্ট করতে হবে। একটা সরকারি চাকুরে বিচারক মানুষ কয় টাকা পেনশন পেয়েছেন, তাহলে এগুলো উনি কখন পাইলেন এবং এগুলো পাওয়ার কারণে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এবং শপথের সাথে শপথ লঙ্ঘিত হয়েছে কিনা, সংবিধান লঙ্ঘিত হয়েছে কিনা, এই প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। এর বাইরে হচ্ছে গত 2 বছর ধরে তার ব্যাপারে বেশ কানাঘুষা আছে, সেটা হচ্ছে তিনি হাসিনার সাথে অ্যাক্টিভলি যোগাযোগ মেনটেন করেন। বিভিন্ন সময় তার ব্যাপারে কথা আসছে, যদিও প্রচুর তাকে প্রচুর সার্ভেলেন্স করা হচ্ছে, এই সার্ভেলেন্সের মধ্যেও তিনি এই দুষ্টামিগুলো করে যাচ্ছেন। তো এইটা করে থাকলে আসলে এটা একটা সার্ভেলেন্স মনিটরিং সিস্টেমকে ইনভেটিং করে দেখা দরকার আসলে কথাটা সত্য কিনা। মোটা দাগে আমরা আহ্বান করব সরকারকে, তাকে কোনোভাবে দেশের বাইরে পালাতে যেতে দেয়া যাবে না। তাকে বাংলাদেশে থাকতে হবে যদি সে রাষ্ট্রপতির পদে না থাকে, এবং তাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ন্যায্য তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের পক্ষ থেকে, গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে, শত শত শহীদ পরিবার তাদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে দাবি। আর ফাইনালি হচ্ছে যাকে রাষ্ট্রপতি করবেন, আমাদের আহ্বান হচ্ছে আপনাদের ব্রুট মেজরিটি আছে, তারপরও বিরোধী দলের সাথে পরামর্শ করে নেন। কারণ গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একটা সমন্বয়ের সম্পর্ক থাকা উচিত বলে আমরা মনে করি, এবং রাষ্ট্রপতি দেশের অভিভাবক হিসেবে যে দায়িত্ব পালন করার কথা, এই পরামর্শ করে কাজটা করলে যেটা হবে, আগামী বছরগুলোতে সবাই মিলে একসাথে সেই কাজ করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ পত্রটা গ্রহণের জন্যই যে চিকিৎসার্থে ব্যাংকক ভ্রমণ সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন 2 দিন আগে, সেটা বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। সরকারের তরফে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অবশ্য বলেছেন তাদের দিক থেকে কোনো চাপ নাই, কিন্তু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে সরকার এমন চাপে ফেলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে, এবং এভাবে খবর ছড়িয়ে দিয়ে বিভিন্ন তরফে মঞ্চ প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্য যে এবার তাকে চলে যেতেই হবে। কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু ঠিক কি প্রতিশ্রুতি পেয়েছেন, মানে তার নিরাপত্তা, তার ভবিষ্যৎ, তার আগামী দিনগুলো, কোন প্রতিশ্রুতি পেলেন যাতে তিনি নিশ্চিন্ত হয়ে পদত্যাগে রাজি হলেন এমন একটা সময়ে, সেটা একটা বড় প্রশ্ন বটে। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সামনে কি অপেক্ষা করছে, বিদেশ নাকি বিচার? বলা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু অসুস্থ হয়ে পড়েছেন। আমার দেশ পত্রিকা খবর দিচ্ছেন যে রাষ্ট্রপতিকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। যদিও বাজেট অধিবেশনেও প্রেসিডেন্ট বক্স থেকে বাজেট অধিবেশন শুনতে দেখা গেল রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি সম্প্রতি খুবই
মানে এই কদিন আগেও প্রকাশ্য সভায় বক্তব্য দিলেন এবং সেসব বক্তব্যে তাকে এতটা অসুস্থ মনে হয়নি বটে, কিন্তু এখন নাকি তাকে উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আমার দেশ বলছে গত কয়েকদিনে তিনি দুবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন। মানে মে মাসে লন্ডনে চিকিৎসা যাওয়া থেকেই নাকি তারেক রহমানের সঙ্গে তার অসুবিধাটার শুরু, অথচ তিনি ওই লন্ডনে চিকিৎসা থেকে ফিরে এলেন, চিকিৎসা করতে গিয়ে বেশ দলবল নিয়ে বাজার সদাই করেছেন, সেসব খবর ছবিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হলো। কোথাও শাহাবুদ্দিন চুপ্পু ভীষণ অসুস্থ জানা গেল না, অথচ এখন যখন তার উপর সর্বগ্রাসী চাপ যে তাকে এক্ষুনি সরে যেতে হবে এবং রাষ্ট্রপতির মানে বিদায় নেওয়ার সংবিধান অনুযায়ী সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তার বিশ্রাম প্রয়োজন, এই কথা বলে তিনি যদি নিজেই পদত্যাগ করেন, এই পরিস্থিতিতেই এখন জানা যাচ্ছে তিনি গত কয়েকদিনে দুবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে ফেলেছেন এবং সিটি স্ক্যান ও এমআরআই রিপোর্টে হৃদরোগের সমস্যার পাশাপাশি স্নায়বিক বা নিউরোলজিক্যাল সমস্যাও ধরা পড়েছে। বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য জানিয়েছে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগে থেকেই হৃদরোগে ভুগছেন। তিনি সিঙ্গাপুরে বাইপাস সার্জারি করালেও পরে শরীরের দুর্বলতা, কোমর, পিঠের ব্যথা সব বেড়ে যায়। এরপরে তিনি যুক্তরাজ্যে গিয়েও মেডিকেল চেক আপ করিয়েছেন, কিন্তু আবারও শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এই কথা নাকি আমার দেশ পত্রিকা জানতে পেরেছে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র থেকে। এখন শাহাবুদ্দিন চুপ্পু যখন সংবাদ মাধ্যমের সাথে গত দুদিন কথা বলেছেন, বিশেষ করে ডেইলি স্টার যখন ওই বিস্ফোরক তথ্য তাদের কোনো সূত্র থেকে আবিষ্কার করে দিয়ে দিল যে শেখ হাসিনার সঙ্গে নাকি কথা বলেছেন শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে বসে, যেন এর আগে আর কখনো কথা হয় নাই এবং কথা বলার জন্য তাকে লন্ডন পর্যন্তই যেতে হয়েছে, এমন একটা তথ্য যখন ডেইলি স্টার ছেপে দিল গতকালকে, যে এ কারণেই তারেক রহমান তাকে বলেছেন, রাষ্ট্রপতিকে বলেছেন যে তিনি যাতে সরে যান। মে মাসে লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি কথা বলেছেন, বাংলাদেশের গোয়েন্দারা সে খবর বের করেছে জুলাইয়ে, এবং তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেছেন যে আপনি সরে যান। তারপর ডেইলি স্টারের এই বিস্ফোরক তথ্যের উত্তর দিতেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিছু সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেন। তার কোনোটাতে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একবারও বলেন নাই যে তিনি অসুস্থ এবং তিনি ভয়াবহ অসুস্থ, এমন অসুস্থ যে তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং সে কারণেই তিনি এখন ছুটিতে চলে যেতে চাচ্ছেন বা রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন। তিনি বরং বারবার বলেছেন যে কারো মাথা পুরো খারাপ না হলে কখনো বলবে না যে তিনি লন্ডন গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এই পরিস্থিতিতে শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চিতভাবেই সবচেয়ে উদ্বিগ্ন, সবচেয়ে উৎকণ্ঠিত যে কি হবে তার পদত্যাগের পর। কারণ মানে রাষ্ট্রপতি পদে নিযুক্ত থাকায় তিনি যা যা করেছেন তার না হয় কোনো বিচার হবে না, আর তিনি যা যা করেছেন সেটা বিএনপি সরকার তারেক রহমানের জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানে রাষ্ট্রপতি যদি তার সিংহাসনটা ধরে না রাখতেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, তিনি যদি বলতেন যে সংসদ ভেঙে গেছে, ডেপুটি স্পিকার গ্রেফতার হয়ে গেছে, স্পিকার নাই, এই পরিস্থিতিতে আসলে সংবিধান কিভাবে কাজ করবে সেটা বোঝা যাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার কোনো নিয়োগ করার উপায় নাই, এসব যদি বলে তিনি বেঁকে বসতেন তাহলে অনেক কিছুই সম্ভব হতো না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া, মতামত, অভিব্যক্তিটা কমেন্টে ব্যক্ত করবেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগে দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে। আসলেই কি আপনারা সেটা মনে করেন? আপনারাও কি মনে করছেন সত্যিকার অর্থেই রাষ্ট্রপতির পদত্যাগ অতীব জরুরি ছিল? রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা অবশ্যই জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে কাকে দেখতে চান রাষ্ট্রপতির চেয়ারে। অনেকেই বলছে ডক্টর ইউনূস যোগ্য ব্যক্তি, কেউ আবার বলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্য একজন পার্সন। অন্যদিকে খন্দকার মোশাররফ, প্রিয় দর্শক, অন্যদিকে ডক্টর মঈন, এনাদের নামও কিন্তু রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখা যাক শেষ পর্যন্ত রাষ্ট্রপতির চেয়ারে কাকে বসানো হয়। আপনাদের
নাগালে যদি কোনো পরিচিত সেরকম ব্যক্তি থাকে যাকে মনে করেন আপনারা যোগ্য, তাহলে অবশ্যই কমেন্টে সেই ব্যক্তির নামটি উল্লেখ করে জানাবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।